নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে দীনেন্দ্র কুমার রায়ের লেখা পূজার বাজার। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আমাদের বাড়ি কিঞ্চিৎ ধুমধামে দুর্গোৎসব হয়। প্রতি বৎসরই পূজা আরম্ভ হইবার ৮-১০ দিন আগে আমাদের বাড়ি হইতে একজন না একজন কলিকাতায় পূজার বাজার করিতে যান। গত বৎসর বড়দাদা বলিলেন, এবার তুই কলিকাতায় যা। আমি বলিলাম, আমি যাইলেই কতগুলো বাজে খরচপত্র বাড়িয়া যাইবে, আর কাহাকেও পাঠান, আমি কৈফিয়তের মধ্যে নাই। দাদা স্নেহমধুর হাস্যে অভয়দান করিলেন। সুতরাং আমার আর আপত্তি রহিল না। মধ্যে আর ৮ দিন মাত্র সময় আছে। সময় অতি সংক্ষেপ। অতএব পরদিনই কলিকাতা রওনা হওয়া স্থির করিলাম। রাত্রির ট্রেনেই আমাদের কলিকাতা যাওয়া সুবিধা, কিন্তু যে স্টেশনে আমরা ট্রেনে চাপি তাহা আমাদের গ্রাম হইতে অনেক দূরে, প্রায় ১০ ক্রোশ হইবে। তাহার পর এই দীর্ঘ পথ গোশকটে অতিক্রম করিতে হয়। সুতরাং বেলা ১টা-২টার সময় রওনা না হইলে রাত্রি ১২টার ট্রেন পাওয়া কঠিন। আহারাদির পর বিশ্রামকক্ষে প্রবেশ করিয়া দেখিলাম আমার গৃহলক্ষ্মী আমার সঙ্গে যাইবার উপযোগী দ্রব্যাদি ঠিক করিয়া রাখিয়াছেন। আমি তাহার কাছে বিদায় লইয়া গৃহের বাহির হইব, এমন সময় তিনি তাহার সেই কুসুম স্তবক তুল্য সুকোমল দেহখানি রুদ্ধ দ্বারের উপর সংস্থাপিত করিয়া হাস্যমুখে দাঁড়াইয়া রহিলেন। অভিপ্রায় আমাকে ঘরের বাহির হইতে দিবেন না। বুঝিলাম তাহার কিছু নালিশ আছে, অতএব অবিলম্বে আর্জি পেশ করিতে বলিলাম। তখন তিনি দ্বার ছাড়িয়া উপাধানের নিচ হইতে একখানি কাগজ বাহির করিয়া আমার হাতে দিয়া আমার স্কন্ধাবলম্ব করিয়া দাঁড়াইলেন। না জানি কাগজে কি লেখা আছে ভাবিয়া একটু বিস্মিত হইয়াছিলাম। কৌতূহলপূর্ণ দৃষ্টিতে একটু দেখিয়াই বুঝিলাম এ কোনো স্টেশনারি দোকানের বিক্রেয় জিনিসের ফর্দ। শ্রীমতীর দিকে চাহিয়া একটু বিদ্রূপের স্বরে জিজ্ঞাসা করিলাম, এত জিনিস কি হবে? মনোহারী দোকান খুলবে মতলব করেছ নাকি? দারুণ অভিমানে মুখচন্দ্রমা অন্ধকার হইয়া আসিল। কথার শ্রী দেখো, কালে ভদ্রে যদি কখনো কলিকাতায় যান তো দুটো জিনিসের বরাত দিলে এমনিতর ব্যাখ্যা না হয় বলিয়া ফর্দখানি কাড়িয়া লইবার উপক্রম করিলেন, কিন্তু পারিলেন না। বুঝিলাম এই সকল জিনিস তাহার ব্যবহারের জন্য আনিতে হইবে। উচ্চ বাক্য করিয়া আবার কি বিপদে পড়িব? কাজেই ফর্দটা একবার ভালো করিয়া দেখিয়া পকেটে পুরিলাম। খবরের কাগজগুলি বক্রান্তপুরে বিশেষ রূপে প্রচলিত হইয়া পড়িয়াছে। ইহাতে আর যাহাই হোক, বিলাসদ্রব্যের কোনো বিজ্ঞাপন থাকিলে বিলাসিনীগণ যেমন তৎপ্রতি আকৃষ্ট হন, এমন আর কিছুতেই নহে। দেখিলাম শ্রীমতী ফর্দ মধ্যে লিখিয়াছেন কুন্তলীন তৈল ২ বোতল। পড়িয়াই চক্ষু স্থির। প্রায় সকল কাগজেই কুন্তলীনের নাম পড়িয়াছি বটে, কিন্তু জিনিসটি এ পর্যন্ত কোনোদিন দৃষ্টিগোচর হয় নাই। তাহার ফরমাইশও এই প্রথম পাইলাম। জিজ্ঞাসা করিলাম, এ তৈলের কথা তোমাকে কে বলিল? তুমি তো বরাবরই ব্যবহার করিতে। উত্তর পাইলাম, তা হোক, এখন আমি এই তেলটাই পছন্দ করিয়াছি। খবরের কাগজে মস্ত মস্ত লোকের প্রশংসাপত্রগুলিতে কি চোখ বুলানো হয় নাই? তর্কে আমারই পরাজয়। এ নূতন বিধান নয়, চিরকালই এরূপ হইয়া আসিতেছে। অতএব তাহার মতে শিরোধার্য করিয়া বাহিরে আসিলাম। কে জানিত দ্বারে কর্ণসংযোগ করিয়া ভগিনী প্রভাব আমাদের এই প্রেমালাপ শুনিতেছে। আমি বাহিরে আসিতেই সে হাসিয়া অস্থির হইয়া পড়িল, কিন্তু কাজ ভুলিল না। বলিল, দাদা, বৌদিদির ফর্দ লইলে আর আমরা এত কি অপরাধ করিলাম? সব শুনেছি। তা কুন্তলীন মাথায় দিলে কি আমাদের চুল উঠে যায়, না মাথায় আঠা পড়ে? আমি বলিলাম, লক্ষ্মী আমার, আমাদের ঝগড়া শুনেছ, অতি উত্তম কাজ করেছ। এখন তোমার ফর্দটা কি নিয়ে এসো, আমার এক দণ্ড দেরি করবার জো নেই।
আর বৌদিদি যদি আরও দুদণ্ড কয়েদ করে রাখত? তাতে তোর কি রাক্ষসী? এখন যা বলিলাম তা না করিস যদি। প্রবল মুষ্টিযোগ প্রাপ্তির আশু সম্ভাবনা দেখিয়া প্রভা ছুটিয়া পলায়ন করিল। তাহার পর হাসিতে হাসিতে ফর্দ আনিয়া দিল। এবার দেখছি দাদার কাছে খরচের নিকেশ দিতে প্রাণ যাবে বলিয়া বাহিরে আসিলাম। দ্বারদেশে গাড়ি প্রস্তুত ছিল। দাদাকে প্রণাম করিয়া গাড়িতে উঠিলাম। গাড়োয়ান গাড়ি ছাড়িয়া দিল। তখন বেলা 2টা। গরুর গাড়িতে চড়া এক ভয়ানক ব্যাপার। যাহারা সেই বিচিত্র যানে চড়িয়াছেন তাহাদের তাহা বুঝানো নিষ্প্রয়োজন। যাহারা চড়েন নাই তাহাদের সে সুখ বুঝাইতে যাওয়া বিড়ম্বনা মাত্র। অতএব সে কষ্টসাধ্য অনুষ্ঠানে প্রয়োজন নাই। বলদ দুটি কিছু স্থূলকায়। গাড়োয়ানের করস্পর্শ মাত্রে তাহারা আমাদের গ্রামের সংকীর্ণ পথ দিয়া সবেগে চলিতে লাগিল। তথাপি গাড়োয়ানের বাঁ আর বাঁ রবের বিরাম নাই। সঙ্গে সঙ্গে গাড়ির হরহর শব্দ আর আমার সর্বশরীরের উত্থান পতন মনে হইল দেহ হইতে প্রাণটা বুঝি আছড়াইয়া বাহির হয়। মুসলমানের মৃত্যুর পর শুনিয়াছি যমদূত সমাধি মধ্যে প্রবেশপূর্বক শরীরের হাড়গুলি মাংসের ভিতর হইতে টানিয়া তফাত করিয়া ফেলে, কিন্তু গরুর গাড়িতে হিন্দু মুসলমান প্রভেদ করে না। জীবন্ত অবস্থাতে সকলেরই হাড় ও মাংস পৃথক করিবার চেষ্টা করে। অন্যের পক্ষে যাহাই হোক, আমাদের ইহাতে বিরক্তি বা সংকোচ নাই, কারণ বাল্যকাল হইতেই আমরা এ বিদ্যায় অভ্যস্ত। অতএব গাড়ির মধ্যে লম্বা হইয়া পড়িয়া একটি নিদ্রার সুবন্দোবস্ত করা গেল। সন্ধ্যার পূর্বে প্রায় 6টার সময় জাগিলাম। গাড়ি মেঠো রাস্তা ধরিয়া চলিতেছে। দুই দিকে শ্যামল শস্যক্ষেত্র, অশ্বত্থ বটের সুবৃহৎ বৃক্ষগুলি উন্নত মস্তকে দাঁড়াইয়া আছে। শরৎ সন্ধ্যার হেমাভ সূর্যকিরণে এই সকল বৃক্ষের শিরদেশস্থ নিবিড় হরিৎ পত্রাবলী অনুপম মাধুর্য ধারণ করিয়াছে। আমি সেই প্রান্তর শোভা দেখিয়া মুগ্ধ হইয়া পড়িলাম। যতদূর দৃষ্টি যায় উন্মুক্ত প্রান্তর, শীতল বায়ুর অবারিত গতি। ক্রমে আমরা পথপ্রান্তস্থ একখানি পল্লী গ্রামের নিকটে আসিয়া উপস্থিত হইলাম। সূর্য তখন অস্ত গিয়াছে, কিন্তু পশ্চিম গগন তখনও আভাময়। দুই একখানি মেঘ তখনও তপন কিরণানুরঞ্জিত। মুহূর্তে মুহূর্তে তাহাতে কত বর্ণেরই সমাবেশ হইতেছে। কবির কল্পনা সে মাধুরী বর্ণনা করিতে অক্ষম। চিত্রকরের বর্ণে এবং তুলিকায় তাহার প্রতিকৃতি অঙ্কিত হয় না। গ্রামের নিকটেই 2-4 ঝাড় বাঁশ, নানা প্রকার পক্ষী তাহার ভিতর বসিয়া কলরব করিতেছে। একজন রাখাল একপাল গরু লইয়া মাঠ হইতে গ্রামের দিকে অগ্রসর হইতেছে। তাহার মেঠো সুরে গান কেমন মিষ্ট। গ্রাম অতিক্রম করিলেও তাহার কণ্ঠস্বর এবং বিহঙ্গকুলের সন্ধ্যা কাকলি দূর হইতে বায়ুস্রোতে ভাসিয়া আসিয়া কর্ণে মধু বর্ষণ করিতে লাগিল, এবং গ্রাম্য মহিলাগণের বিচিত্র কলধ্বনি তখনও শুনিতে পাইলাম। ইহাদের ক্ষুদ্র সুখ, ক্ষুদ্র আশা, কিন্তু ইহা লইয়া ইহারা সন্তুষ্ট। ক্রমে আমার মনে একটি দার্শনিক তত্ত্বের উদয় হইল। ভাবিলাম, সুখ দুঃখে এইরূপে সময়ক্ষেপ করা সুখকর, না বিপুল আশা এবং জগৎগ্রাসিনী আকাঙ্ক্ষা লইয়া তাহার সাফল্য বা নিষ্ফলতা অধিক সুখের? কিছুই বুঝিলাম না। কেবল মনে হইল দুর্যোধন অতুল ঐশ্বর্যের অধীশ্বর হইয়াও একদিন পঞ্চপাণ্ডবকে 5খানি গ্রামও ছাড়িয়া দিতে পারেন নাই। অবশেষে অগণ্য জ্ঞাতি ও হিতৈষী আত্মীয়গণের রক্তস্রোতে পঙ্কিল শ্মশানতুল্য সমরক্ষেত্রে যখন উরুভঙ্গ হইয়া পড়িলেন, তখনও আশা দূর হয় নাই। পাণ্ডব পুত্রগণের ছিন্ন মুণ্ড দেখিয়া পঞ্চপাণ্ডবের মস্তক বলিয়া তখনও মনে আশার সঞ্চার। যে বিশ্ববিজয়িনী শক্তি রণকৌশলে সমস্ত ইউরোপ স্তম্ভিত করিয়াছিল, যাহার সামান্য অঙ্গুলি সংকেতে প্রবল ক্ষমতা সম্পন্ন সম্রাটের মস্তক হইতে রত্নমুকুট খসিয়া পড়িয়াছে, সাধনার সীমান্তে গিয়াও তাহার তৃপ্তি হয় নাই। পৃথিবী জয়ের দুর্দমনীয় আকাঙ্ক্ষা বোনাপাটির বীর হৃদয়ের সুখ শান্তি বিনষ্ট করিতে লাগিল। তখন কি সেই অদৃষ্টবাদী মহাপুরুষ জানিতেন
সুদূর আফ্রিকার একটি বিজন দ্বীপে ইংরেজের নির্জন কারাগারে ইহজীবনের অবসানই তাহার অদৃষ্টের অন্তিম লিখন। ইহাই যদি আশার পরিণাম, তবে জীবন সংগ্রামের এ গভীর কল্লোল, কর্মক্ষেত্রের এই অবিরাম দ্বন্দ্ব কোলাহল, কুটিলতা ও চাপল্য, এ সমস্ত কেন? কেন কে বলিবে? অন্ধকারপূর্ণ বিজন প্রান্তরের ঘুমন্ত বক্ষের উপর দিয়া পূর্ববঙ্গ রেলপথ ধাবিত হইয়াছে। সমস্ত প্রকৃতি সুষুপ্ত এবং দূরে দূরে নিদ্রামগ্ন বৃক্ষশ্রেণীর নিবিড় পত্র নৈশ বায়ুর কোমল হিল্লোল স্বরস্বর কাঁপিয়া উঠায় তাহার নিঃশ্বাসের মতো শোনা যাইতেছে। আকাশে নক্ষত্রকুল মিটিমিটি চাহিতেছে। এই নিদ্রিত জগতের মধ্যে শুধু তাহারাই সচেতন। কে বলিবে কি রহস্য তাহাদের কৌতূহল চক্ষুর সম্মুখে প্রকাশিত? মৃদু আলোকরশ্মি বুকে ধরিয়া আমাদের ট্রেন দ্রুত বেগে ছুটিতেছে। আমি নিদ্রালস নেত্রে গাড়ির গবাক্ষ পথে এই নৈশ শোভা দেখিতেছিলাম। আর অধিক রাত্রি নাই। ক্রমে পূর্বদিক পরিষ্কৃত হইল। চন্দ্রের অতি ক্ষীণ অংশ পূর্বাকাশে প্রকাশিত হইল। সুবৃহৎ বৃক্ষশ্রেণীর অন্তরাল হইতে তাহা এমন সুন্দর বোধ হইতে লাগিল, যেন তাহা কল্পনার মনোরম চিত্র। চোখের সম্মুখে একটি রহস্যাবৃত স্বপ্নজগৎ তাহার সমস্ত সৌন্দর্য লইয়া প্রতিভাত হইল। আমি ঘুমাইয়া পড়িলাম। জাগিয়া দেখিলাম লোকাকুলিত শিয়ালদহ স্টেশনে আসিয়া পৌঁছিয়াছি। প্রাতঃভ্রমণশীল প্রাভাতিক পরিচ্ছদধারী কয়েকটি শ্বেত পুরুষ আসিয়া আমাদের ইংরেজ সহযাত্রীদিগের সহিত হাস্যমুখে আলাপ করিতেছেন। গার্ড সাহেব নীল আলোকের লণ্ঠন দুলাইতে দুলাইতে গজেন্দ্র গমনে চলিয়া যাইতেছেন এবং চাই কুলি রবে চিৎকার করিয়া কুলির দল কিছু উপার্জনের চেষ্টায় ছুটাছুটি করিতেছে। গাড়ি হইতে নামিয়া ভাবিলাম, কোথায় যাই? আমাদের একজন আলিপুরে থাকেন, কিন্তু আলিপুর হইতে কলিকাতায় বাজার করিতে আসা অত্যন্ত অসুবিধাজনক। শিয়ালদহে সার্কুলার রোডের উপরই বন্ধু অতুলচন্দ্রের বাসা আছে। তাহার স্কন্ধদেশে ভর করাই সিদ্ধান্ত করিলাম। 10 মিনিটের মধ্যে বন্ধুবর আমার ন্যায় আকাঙ্ক্ষিত বন্ধুর হঠাৎ আবির্ভাবে বিস্মিত আনন্দিত হইলেন। সেই প্রভাতেই হস্তমুখ প্রক্ষালন করিয়া বাজারে বাহির হইলাম। বন্ধুবরকেও সঙ্গে লইলাম। তিনি একজন ডাক্তার। সেদিন কয়েকটি রোগী তাহার হাতে মরিবার জন্য অপেক্ষা করিতেছিল। তাহার প্রাভাতিক দর্শনের পথে সহসা অসম্ভাবিত পূর্ববিঘ্ন উপস্থিত হওয়ায় তাহারা একবেলা প্রাণরক্ষার ভরসা করিল। পরিশ্রান্ত হইয়া বেলা প্রায় 11টার সময় দুই বন্ধুতে বাসার দিকে ফিরিলাম। বাসার প্রায় নিকটে আসিয়া বন্ধু বলিলেন, তোমার কুন্তলিনের বরাত আছে বলিতেছিলে, নিকটেই তার আফিস, চলো লইয়া যাই। আমি বলিলাম, এখন থাক ভাই, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যায়। বাসার কাছেই তো, বৈকালে আসিলেই চলিবে। বাসায় ফিরিয়া আসিলাম। বৈকালে প্রথমে কুন্তলিনের আফিসে যাওয়া গেল। অতুলচন্দ্র ম্যানেজার বাবুর সহিত সুপরিচিত। তাহার সঙ্গে আমার আলাপ করাইয়া দিলেন। কথাবার্তা চলিতেছে, এমন সময় কলিকাতার একজন সম্ভ্রান্ত ভদ্রলোক আসিয়া এই স্থানে প্রস্তুত সকল প্রকার সুগন্ধি কুন্তলিন ও এসেন্স দেখিতে চাহিলেন। আমি উঠিতেছিলাম। ম্যানেজারবাবু আমাকে বসিতে বলিয়া নানা প্রকার উপকরণে প্রস্তুত বিবিধ প্রকার কুন্তলিন এবং তাহাদের প্রস্তুত এসেন্স, ল্যাভেন্ডার ওয়াটার ইত্যাদি দেখাইলেন। তিনি কয়েক প্রকার কুসুমবাসিত কুন্তলিন লইয়া প্রস্থান করিলেন। গন্ধভেদে কুন্তলিন আরও 3-4 প্রকারের আছে, পূর্বে তাহা জানিতাম না। প্রভার কথা মনে ছিল। কয়েক বোতল কুন্তলিন এবং প্রভার জন্য 1 বোতল গোলাপ গন্ধ কুন্তলিন ক্রয় করিলাম। নূতন করিয়া তামাক সাজা হইল। তাম্রকূটের প্রেমে বন্ধুবর আশৈশব মুগ্ধ। আমার উঠিবার ইচ্ছা থাকিলেও তিনি হুঁকা টানিতে টানিতে ম্যানেজারবাবুর সঙ্গে গল্পের জমাট বাঁধিয়া ফেলিলেন। অধিক কথা কহা আমার অভ্যাস নহে, সুতরাং গল্পে বিশেষ যোগ না দিয়া টেবিলের উপর হইতে কলম লইয়া সেই গোলাপ গন্ধ কুন্তলিনের উপর মোটা মোটা অক্ষরে পরিষ্কার করিয়া লিখিলাম, প্রভার জন্য। এরূপ লিখিবার যে বিশেষ আবশ্যক ছিল তাহা নহে,
এবং সম্মুখে এরূপ অনাহুত দোয়াত কলম পড়িয়া না থাকিলে তাহা সংগ্রহ করিয়া যে ইহা লিখিতাম তাহাও বোধ হয় না। এই ক্ষুদ্র সুন্দর উপহার দ্রব্যটি পাইয়া প্রভা কত আনন্দিত হইবে, এবং এই সুগন্ধি তৈল নিষিক্ত তরঙ্গায়িত ঘন কৃষ্ণ চুলে একটি কবরী বাঁধিয়া সে যখন সন্ধ্যার আলো অন্ধকারে ছায়ায় ধীরে ধীরে আমার কাছে আসিয়া হাসি মুখে বলিবে, দাদা দেখো কেমন তেল, তখন সেই বালিকার সরল হৃদয়ের কোমল স্নেহ মাধুরী এবং তাহার হর্ষোচ্ছ্বাসিত কণ্ঠধ্বনি আমাকে কিরূপ অভিভূত করিয়া ফেলিবে তাহাই ভাবিতেছিলাম বলিয়াই হয়তো এরূপ লিখিলাম। ইতিমধ্যে বোধ করি হুঁকায় তাম্রকূট এবং অগ্নি উভয়েরই মেয়াদ ফুরাইয়াছিল, সুতরাং বন্ধুবর হুঁকা ত্যাগ করিয়া উঠিলেন। সন্ধ্যার পর আমরা দুই বন্ধুতে বাসায় ফিরিয়া আসিলাম। পরদিন শনিবার, সেদিনও কতকগুলি জিনিসপত্র ক্রয় করা হইল। রাত্রে আহারাদির পর অতুলের সহিত থিয়েটার দেখিতে গিয়াছিলাম। সেদিন স্টারে সরলা অভিনয় হইতেছিল। থিয়েটার দেখিয়া যখন ফিরিলাম তখন আর অধিক রাত্রি ছিল না। নিস্তব্ধ রাজপথে কদাচিৎ দুই একখানি গাড়ির ঘর ঘর শব্দ এবং পথের দুই ধারে উজ্জ্বল গ্যাসালোক অকম্পিত শিখা জ্বলিতেছে, এবং সেই সকল আলোক স্তম্ভের পাশে বৃহৎ অট্টালিকাগুলি যেন দাঁড়াইয়া নিদ্রা যাইতেছে। দুই একটি অট্টালিকা কক্ষ হইতে নির্বাণ প্রায় দ্বীপের ম্লান আলো মধ্যে মধ্যে দেখা যাইতেছিল। বাসায় আসিয়া শয়নমাত্রেই নিদ্রাভিভূত হইলাম। পরদিন শয্যা ত্যাগ করিতে অনেক বিলম্ব হইয়াছিল। উঠিয়া স্নান ও আহার শেষ করিতে 10টা বাজিল। বাজারে যাইতে হইবে। পোর্টম্যান হইতে টাকা বাহির করিতে গিয়া দেখি পোর্টম্যানের চাবি ভাঙা। বুকের মধ্যে কাঁপিয়া উঠিল। বাক্স খুলিয়া দেখিলাম জিনিসপত্র যেমন সাজানো ছিল তেমনই আছে। কোরিয়ার ব্যাগের মধ্যে কতগুলি নোট ও 20টি টাকা ছিল। দেখিলাম টাকা 20টি নাই, এবং নোটের তাড়া হইতে একখানি নোট অপহৃত হইয়াছে। প্রভার জন্য গোলাপগন্ধ কুন্তলিনের বোতলটি কিনিয়াছিলাম, তাহাও দেখিতে পাইলাম না। অত্যন্ত আশ্চর্য হইলাম, কিঞ্চিৎ আনন্দবোধও করিলাম। সৌভাগ্যবশত আমার সমস্ত নোটগুলি অপহৃত হয় নাই, কিন্তু এ চুরির রহস্য বুঝিতে পারিলাম না। যেই চুরি করুক, প্রায় 400 টাকার মধ্য হইতে মোটে 120 টাকা চুরি যাইবার অর্থ কি? প্রতুলকে অবিলম্বে ডাকিয়া সমস্ত বলিলাম। তিনিও আমার অপেক্ষা অল্প আশ্চর্য হইলেন না, কিন্তু কাহার প্রতি সন্দেহ করিবেন বুঝিলেন না। চোর যে বাহির হইতে আসে নাই তাহা কতকটা অনুমান হইল, কারণ তাহা হইলে টাকা কড়ি নিঃশেষেই চুরি যাইত। কিন্তু বাসায় এমন কেহ নাই যে চুরি করিতে পারে। পাচক ব্রাহ্মণ রাঁধিয়া দিয়াই তাহার নিজের বাসায় চলিয়া যায়। তাহাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করায় কোনো সদুত্তর পাওয়া গেল না। একবার অপ্রসন্নভাবে বলিল, কে বাবু চুরি করেছে তার ঠিক নেই, দোষ হতে হয় আর 5 জনের। অতুলের 16-17 বছর বয়স্ক একটি চাকর ছিল, তাহার নাম বিপিন। বিপিনকে কথা জিজ্ঞাসা করা গেল, সেও কোনো কথা বলিতে পারিল না। সুতরাং অগত্যা আমরা পুলিশে খবর দিলাম। পুলিশ অবিলম্বে আসিয়া অনুসন্ধান আরম্ভ করিল এবং বাসার সকলের জবানবন্দি লইল। পাচক বিশ্বনাথ আমাদের কাছে কোনো কথা বলে নাই, কিন্তু পুলিশের কাছে তাহার জবানবন্দিতে প্রকাশ হইল অতুলের চাকর বিপিনকে সে চুরি করিতে দেখিয়াছে। আমরা থিয়েটার দেখিতে যাওয়ার পর বিশ্বনাথ আহারাদি শেষ করিয়া বাড়ি যাইবার সময় সে উপর ঘরে বিপিনের কাছে ভালো তামাক চাহিতে যায়। উপরে উঠিয়া দেখিল বিপিন তাহার বাবুর ঘরে প্রবেশ করিয়াই দরজা বন্ধ করিয়া দিল। ইহাতে বিশ্বনাথের মনে কিছু কৌতূহলের সঞ্চার হইল। দ্বারের নিকট ধীরে ধীরে আসিয়া দ্বারের ফাঁক দিয়া দেখিল ঘরে ল্যাম্প জ্বলিতেছে। বিপিন এক মনে পোর্টম্যানের চাবি ভাঙিবার চেষ্টা করিতেছে। ইহা দেখিয়া বিশ্বনাথের মনে অত্যন্ত ভয় হওয়ায় সে তৎক্ষণাৎ পলায়ন করিল। বিপিনের বাক্স খুঁজিলে যে চোরা জিনিসের কিছু কিছু অংশ পাওয়া যাইতে পারে, ইহাও তাহার কথার আভাসে বোধ হইল। একে মনসা তাই ধুনার গন্ধ। বিপিনের বাক্স পরীক্ষা করিতে আর পুলিশের বিলম্ব হইল না। একটা সামান্য কুলুপ লাগানো ক্ষুদ্র টিনের প্যাঁটরা বিপিনের সম্পত্তি। সে তাহার বাবুর কাছে কখনো একখানি পুরাতন কাপড় কিংবা
একটি অব্যবহার্য পিরান পাইলে মহা সমাদরে তাহা এই বাক্সের মধ্যে পুরিয়া তাহাদের প্রতি দীর্ঘ পেনশনের ব্যবস্থা করিত। পুলিশ যমদূতের ন্যায় তাহার নিকট হইতে চাবি কাড়িয়া লইয়া বাক্স খুলিয়া ফেলিল। বালক স্তম্ভিত হইয়া তাহাদের কার্য দেখিতে লাগিল। বাক্সের ভিতর হইতে বস্ত্রাদি নামাইতেই প্রভার জন্য যে কুন্তলিনের বোতল লইয়াছিলাম তাহা বাহির হইয়া পড়িল। অল্প অনুসন্ধানেই দেখা গেল একখানি রুমালে 20 টাকা বাঁধা আছে। এতদ্ভিন্ন একটি পুরাতন মানিব্যাগের মধ্যে 3টি সিকি ও 2টি দুয়ানি পাওয়া গেল, কিন্তু নোটের কোনো সন্ধান হইল না। একজন কনস্টেবল চোখ ঘুরাইয়া বলিল, নোটখানা কোথায় রাখিয়াছিস বল। বিপিন কাঁদিতে কাঁদিতে অতুলকে বলিল, বাবু, আমাকে রক্ষা করুন, আমি কিছুই জানি না। ওই সিকি দুয়ানি আমার বটে, কিন্তু টাকা 20টা আমার নয়। আমার বাক্সে ওই টাকা ও তেলের বোতল কেমন করি আসিল তাহাও জানি না। বালক অতুলের পা জড়াইয়া ধরিল। ভয় দেখাইয়া যখন কোনো ফল হইল না, তখন সাব ইন্সপেক্টর বাবু তাহাকে অনেক লোভ দেখাইলেন। বলিলেন, নোটখানি বাহির করিয়া দিলে তাহাকে তাহারা ছাড়িয়া দিয়া যাইবেন, তার কোনো বিপদ ঘটিবে না। কিন্তু বালক পূর্ববৎ বলিতে লাগিল, আমি এ সকল কিছুই জানি না, আমাকে দয়া করে ছাড়িয়া দিন। নোট লইলে তাহা এখনই আমি দিয়ে দিতাম। কিছুতেই যখন কোনো ফল হইল না, তখন তাহারা জিনিসপত্র সহ বিপিনকে চালান দিলেন। সাব ইন্সপেক্টর আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনার কি এই খোয়া নোটের নম্বর মনে আছে? আমার নোটবুকে তাহার নম্বর লেখা ছিল। তাহাকে তাহা দেখাইলাম। দেখিয়া তিনি বলিলেন, শীঘ্রই আমরা এ নোটের সন্ধান করিব, আপনি নিশ্চিন্ত থাকুন। তাহারা বিদায় লইলেন। 3 দিন পরে মকদ্দমা, কাজেই আমাকে এ কয়দিন কলিকাতায় থাকিতে হইল। বাড়িতে পত্র লিখিলাম, কোনো বিশেষ কারণে আমার কলিকাতায় কিছু বিলম্ব হইবে। চুরি সম্বন্ধে কোনো কথা লিখিলাম না। অনর্থক সকলকে উদ্বিগ্ন করিয়া কোনো ফল নাই ভাবিয়াই লিখিলাম না। বিপিন উকিল দিয়াছিল। তাহার দাদা পুলিশ কোর্টের কোনো প্রধান উকিলের বাসায় কাজ করিত। তাহারই অনুরোধে উকিলবাবু বিপিনের পক্ষ অবলম্বন করিলেন। নির্দিষ্ট দিনে বেলা 10টার সময় আমরা পুলিশ কোর্টে উপস্থিত হইলাম। দেখিলাম পাহারাওয়ালারা বিপিনের হাতে হাতকড়া লাগাইয়া তাহাকে নিকটে বসাইয়া রাখিয়াছে। কাঁদিয়া কাঁদিয়া তাহার চক্ষু ফুলিয়া উঠিয়াছে। অতুলকে দেখিয়া তাহার চক্ষু দিয়া বেগে জল পড়িতে লাগিল। তাহাকে এরূপ অসহায়ভাবে কাঁদিতে দেখিয়া আমরা উভয়েই কাতর হইলাম। বাস্তবিক তাহার মুখে এমন সরলতা অঙ্কিত ছিল যে তাহার দুঃখ দেখিয়া তাহাকে কিছুতেই দোষী বলিয়া বোধ হয় না। কিন্তু তথাপি যদি সে অপরাধী হয়, তাহা হইলে ইহা নিশ্চয়ই যে মুখ দেখিয়া কোনো কালেই মানুষ চেনা যায় না। 1টার সময় মকদ্দমা উঠিল। সর্বপ্রথমে আমার ডাক পড়িল। যাহা যাহা ঘটিয়াছিল আমি তাহা খুলিয়া বলিলাম। দ্বিতীয় সাক্ষী অতুলচন্দ্র। বিপিন কতদিন তাহার কাছে কাজ করিতেছে, তাহার স্বভাব চরিত্র কেমন ইত্যাদি অনেক কথা তাহাকে জিজ্ঞাসা করা হইল। তিনি সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। তাহার কথায় বিপিনের চরিত্র উত্তম বলিয়াই প্রমাণিত হইল। অবশেষে আমাদের পাচক ব্রাহ্মণ বিশ্বনাথ পাহাড়ির ডাক পড়িল। বিশ্বনাথ পিরানের ফাঁক দিয়া একগোছা পৈতা বাহির করিয়া গম্ভীর মুখে চারিদিকে চাহিতে চাহিতে সাক্ষীর কাটরার মধ্যে আসিয়া দাঁড়াইল। বিশ্বনাথ পাহাড়ির নাম এবং নিবাস মেদিনীপুর এইমাত্র শুনিয়াই বিপিনের উকিল সবিস্ময়ে তীক্ষ্ণ দৃষ্টিতে 2-1 বার তাহার মুখের দিকে চাহিলেন। অনন্তর তাহার জবানবন্দি আরম্ভ হইল। জবানবন্দি শেষ হইলে হঠাৎ উকিলবাবু আদালতের অনুমতি লইয়া 5 মিনিটের জন্য উঠিয়া গেলেন এবং শীঘ্রই কয়েকখানি কাগজ লইয়া ফিরিয়া আসিলেন। উকিলবাবু আসিয়াই বিশ্বনাথকে জেরা করিতে লাগিলেন। বিপিনকে তোমার মনিবের বন্ধুর বাক্স হইতে টাকা চুরি করিতে দেখিয়াছ বলিয়া পুলিশে তুমি যে সাক্ষ্য দিয়াছ তাহা কি সত্য? বিশ্বনাথ বলিল, টাকা চুরি করিতে দেখি নাই, তবে দোরের ফাঁক দিয়া দেখিয়াছিলাম বাবুর ঘরে ঢুকিয়া সে নূতন বাবুর বাক্স ভাঙিতেছে।
সেই বাক্স যে নূতনবাবুর তাহা তুমি কিরূপে জানিলে? আগে জানিতাম না, পরে জানিতে পারিলাম। পুলিশ ডাকবার আগে তুমি এই চুরির কথা কাহারও নিকট প্রকাশ করিয়াছিলে? না। কেন বলো নাই? তখনও পর্যন্ত আমি ঠিক করিয়া উঠিতে পারি নাই যে বিপিনকে ধরাইয়া দেওয়া উচিত কিনা। পুলিশ আসিলে বুঝি তোমার দিব্যজ্ঞান হইল? দেখিলাম ব্যাপার সহজে মিটিবার নয়। বিশেষ যে অপরাধ করিয়াছে তার দণ্ড পাওয়াই উচিত। একজনের জন্য 5 জনের বদনাম হওয়া ভালো নয়। তাই অনেক ভাবিয়া চিন্তিয়া পুলিশের কাছে সকল কথা খুলিয়া বলিলাম। বিজ্ঞের ন্যায় মাথা নাড়িয়া এই কথা বলিয়া বিশ্বনাথ উকিলের মুখের দিকে সগর্বে দৃষ্টি নিক্ষেপ করিল। উকিলবাবু বলিলেন, আচ্ছা, বলিতে পারো এই কুন্তলিন চুরি করিবার তাহার কি বিশেষ আবশ্যক ছিল? নোট ও টাকা চুরি করিয়া ক্ষান্ত থাকিলেই তো পারিত। বিশ্বনাথ বলিল, এ কথার উত্তর আমার অপেক্ষা বিপিন বোধ করি ভালো দিতে পারিবে। কে কি মতলবে কোন জিনিস চুরি করিল তা অন্য লোকের বলা সহজ নয়। তবে অনুমান হয় ছোড়াটার স্বভাব চরিত্র যখন খারাপ ছিল তখন এমন একটা ভালো খুশবু তেলের লোভ সামলানো তার পক্ষে সহজ হয় নাই। মাথা গুজিয়া উকিলবাবু কিয়ৎক্ষণ কাগজপত্র দেখিলেন। তাহার পর বিশ্বনাথের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কতদিন অতুলবাবুর বাসায় কাজ করিতেছ? প্রায় 6 মাস হইবে। মাসে কত মাহিনা পাও? 6 টাকা। মাহিনা প্রতি মাসে লও? হ্যাঁ। টাকা লইয়া কি করো? বিশ্বনাথের ধৈর্যচ্যুতি ঘটিতেছিল। ভয়ানক চটিয়া বলিল, টাকা লইয়া ফেলিয়া দি। আপনারা মুঠো মুঠো টাকা লইয়া ঘরে যান, কোন দিক দিয়া খরচ হইয়া যায় ঠিক নাই, আর আমি 6 টাকা মাইনা পাই, তা খরচ হবে না? উকিলবাবু পূর্ববৎ অচঞ্চলভাবে বলিলেন, তুমি ফেলিয়া দেও কিনা তাহা জানিতে চাহি নাই। আমি জানিতে চাহি তুমি সমস্ত টাকা নিজে খরচ করো কি বাড়িতে কিছু পাঠাও? খরচপত্র করিয়া যাহা বাঁচে পাঠাই। বিপিনকে চোর বলিয়া ধরাইয়া দিবার জন্য ইচ্ছা করিলে তোমার বেতনের টাকা হইতে 20 টাকা বাঁচাইয়া তাহার বাক্সে রাখিতে পারো নাকি? বিশ্বনাথ একবার চারিদিকে চাহিল, রাগ প্রকাশ করিয়া বলিল, এমন কথা আমাকে কেন বলিতেছেন? বিপিন আমার এমন কি ক্ষতি করিয়াছে যে তাহার শত্রুতা করিব? আমরা গরিব লোক, তাই আপনি এতটা অপমান করিতে সাহস করিলেন। উকিলবাবু বলিলেন, যা জিজ্ঞাসা করি উত্তর দাও। বাজে কথা বলিয়া কোনো লাভ নাই। তুমি তাহার বাক্সে টাকা রাখো নাই? না, আমার কি গরজ তার বাক্সে টাকা রাখিব? টাকা তো আর কামড়ায় না। একটা রাঁধুনি বামুনের এই প্রকার ধৃষ্টতা দেখিয়া অবাক হইয়া গেলাম। পল্লীগ্রামের কোনো চাকর ভদ্রলোকের সঙ্গে, বিশেষত মনিব ও হাকিমের সাক্ষাতে এরূপ ভাষায় কথাবার্তা কহিতে পারে না, কিন্তু কলিকাতার কথা স্বতন্ত্র। যা হোক, সাক্ষীদের এরূপ উত্তর বোধ হয় উকিলবাবুর অভ্যস্ত ছিল। তিনি বিদ্রূপের স্বরে উত্তর করিলেন, কামড়ায় কিনা পরে টের পাবে। কতদিন তুমি বাড়িতে টাকা পাঠাও নাই? তা বলিতে পারি না, মাসখানেক হবে। আর যদি প্রমাণ হয় 3 দিন আগে তুমি কোনো লোকের মারফত 100 টাকার নোট পাঠাইয়াছ? বিশ্বনাথ যেন একটু থতমত খাইয়া গেল এবং কোনো উত্তর না দিয়া মাটির দিকে চাহিল। তখন উকিলবাবু অতুলের দিকে চাহিয়া বলিলেন, ইহাকে বেতন দিবার সময় আপনি অবশ্য রসিদ লইয়াছেন, সেই রসিদ 2-1খানি আমার দরকার। অতুল তৎক্ষণাৎ বাসায় আসিলেন এবং 4খানি রসিদ লইয়া উকিলের হাতে দিলেন। দেখিলাম রসিদগুলি মোটা মোটা অপরিষ্কার অক্ষরে লেখা। উকিলবাবু বিশ্বনাথের দিকে ফিরিয়া বলিলেন, রবিবারের দিন তুমি তোমার ভাগিনী ও ফটিকের মারফত 100 টাকার 1খানি নোট মেদিনীপুরে তোমার দাদার কাছে পাঠাইতেছিলে কিনা? সেই মুহূর্তে বিচারালয়ে বজ্রাঘাত হইলেও হয়তো বিশ্বনাথ অধিকতর বিস্মিত হইত না। তাহার মুখ শুষ্ক বিবর্ণ হইয়া গেল। বলিল, 100 টাকার নোট? কই, আমি তো কোথাও পাঠাই নাই। উকিল বজ্রগম্ভীর স্বরে বলিলেন, পাঠাইয়াছ, স্বীকার করিবে না তাহা জানি, কিন্তু সেজন্য আমি প্রস্তুত আছি। আদালতকে সম্বোধন করিয়া বলিলেন, রবিবারের দিন সকালবেলা ফটিক চক্রবর্তী নামক একটি যুবা বউবাজারে
ভগবান মল্লিকের কাপড়ের দোকানে একখানি 100 টাকার নোট ভাঙাইতে যায়। দোকানদার তাহাকে ওই নোটের পৃষ্ঠে নাম স্বাক্ষর করিয়া টাকা লইতে বলে। ফটিক তাহাতে অসম্মত হয়। ওই সময়ে ডিটেকটিভ বিভাগের সুযোগ্য কর্মচারী বাবু কতকগুলি বস্ত্রাদি কিনিতে ওই দোকানে আসিয়াছিলেন। ফটিকের ব্যবহারে তিনি সন্দিগ্ধ হইয়া উক্ত নোট তাহাকে কে ভাঙাইতে দিয়াছে এ সম্বন্ধে তাহাকে প্রশ্ন করেন, কিন্তু সে কোনো প্রকার সদুত্তর করিতে না পারায় তাহার সন্দেহ বাড়িয়া যায়। তিনি ফটিককে আটক করিলেন। তাহার পর তাহার পরিচ্ছদাদি অনুসন্ধান করায় তাহার পকেট হইতে একখানি পত্র পাওয়া যায়। ফটিককে পুলিশের হাতে দেওয়া হইয়াছে, সেই পত্র আমি দেখিয়াছি। সেই পত্রের লেখক বিশ্বনাথ পাহাড়ি। পুলিশ বিশ্বনাথ পাহাড়ির অনুসন্ধান করিতেছে, এই মকদ্দমা হাতে লইবার সময় আমি একবারও মনে ভাবি নাই এই সেই বিশ্বনাথ পাহাড়ি। তাহার নাম ও বাসস্থান শুনিয়া হঠাৎ সেই পত্রের কথা মনে হইল। পুলিশের নিকট হইতে কিঞ্চিত পূর্বে পত্রখানি লইয়া আসিয়াছি। পত্রখানি তিনি ম্যাজিস্ট্রেটের হস্তে প্রদান করিলেন। আমরাও তাহা দেখিলাম। তাহাতে লেখা ছিল, শ্রীচরণ কমলেশু, দাদা মহাশয়, এদানি অনেক দিবসাবধি আপনার কোনো সংবাদ না পাওয়াতে ভাবিতেছি উত্তর লিখিয়া সন্তোষিবেন। সম্প্রতি শ্রীমান ফটিক বাবাজি মেদিনীপুর যাইতেছে। তাহার দশা বড়ই মন্দ। এখানে তাহার কর্মকাজের কিছু সুবিধে হইল না। আমি তাহার মারফতে 100 টাকার এক কিতা নোট পাঠাইতেছি। কি জানি যদি মেদিনীপুরে নোট ভাঙানোর সুবিধে না হয়, তাই ফটিককে বলিয়া দিয়াছি ওই নোট সে এখান হইতে ভাঙাইয়া লইয়া যাইবে। টাকাগুলি একাদশী ঠাকুরের দোকানে জমা রাখিবেন। এখানে চুরি যাইবার ভয়ে টাকাগুলি রাখিতে পারিলাম না। অপর লোকের কাছে এ টাকার কথা প্রকাশ করিবেন না। আর কথা পরে লিখিব। আমি ভালো আছি। 5 কড়ি কেমন আছে লিখিবেন। ইতি সেবক শ্রী বিশ্বনাথ পাহাড়ি। খামের উপরে লেখা, পরম পূজনীয় শ্রীযুত পতিত পাবন পাহাড়ি দাদা মহাশয় শ্রীচরণ কমলেশু। ম্যাজিস্ট্রেট পূর্বলিখিত রসিদের নাম ও পত্রে বিশ্বনাথ পাহাড়ি এই স্বাক্ষর মিলাইয়া দেখিলেন, উভয় লেখাই যে এক হাতের তাহাতে সন্দেহ রহিল না। সুতরাং ফটিক যে বিশ্বনাথের আত্মীয় এবং বিশ্বনাথ তাহার মারফত টাকা পাঠাইতেছিল, ইহা এক প্রকার প্রমাণ হইয়া গেল। ফটিকের কাছে যে নোট পাওয়া গিয়াছিল, আদালতের আদেশ অনুসারে পুলিশ কর্মচারী তাহা সেখানে লইয়া আসিলে দেখা গেল আমার নোটবুকের নম্বরের সহিত ওই নোটের নম্বর মিলিয়া গেল। অবশেষে ফটিককে হাজির করা হইল। পুলিশের নিকট সকল কথা স্বীকার করিলেও এতদিন সে বিশ্বনাথের ঠিকানা তাহাদিগের অজ্ঞাত রাখিয়াছিল। আজ বিচারালয়ে ফটিক তাহার মাতুলকে দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল। ফটিক পুলিশের নিকট যাহা স্বীকার করিয়াছিল, এখানে আসিয়া তাহা অস্বীকার করিল না। দেশে সে অল্প লেখাপড়া শিখিয়াছিল এবং পাচক ব্রাহ্মণের কার্য করিতে তাহার কিছুমাত্র প্রবৃত্তি ছিল না। তাই কলিকাতায় অন্য কোনো কাজকর্মের চেষ্টায় আসিয়াছিল। কিন্তু অদৃষ্ট মন্দ কোনরূপে কৃতকার্য না হওয়াতে দেশে ফিরিয়া যাইতেছিল। রবিবারের দিন বেলা 10টার সময় সে হোরমিলার কোম্পানির স্টিমারে মেদিনীপুর রওনা হইবে। রবিবারের সকালে বিশ্বনাথ তাহার দাদাকে দিবার জন্য এই নোট ও পত্র ফটিককে আনিয়া দেয় এবং তাহা কলিকাতা হইতে ভাঙাইয়া লইয়া যাইতে বলে। এ যে চোরাই নোট তাহা ফটিক জানিত না। ম্যাজিস্ট্রেট সমস্ত শুনিয়া বিশ্বনাথের আর কোনো জবাব আছে কিনা জিজ্ঞাসা করিলেন। বিশ্বনাথ অধোমুখে নিরুত্তর হইয়া নখ খুঁটিতে লাগিল। নির্দোষী বিপিন অব্যাহতি লাভ করিল। পুলিশ কর্মচারীগণ তাহার পরিবর্তে বিশ্বনাথকে সাক্ষীর কাটরা হইতে নামাইয়া তাহার হাতে হাতকড়ি লাগাইতে লাগিল। 2 দিন পরেই বিশ্বনাথ ও ফটিকের বিচার হইয়া গেল। বিচারে বিশ্বনাথের কঠিন পরিশ্রমের সহিত 1 বৎসর কারাদণ্ড হইল। ফটিক ইচ্ছাপূর্বক বিশ্বনাথের ঠিকানা পুলিশের অজ্ঞাত রাখায় এবং চোরাই নোট ভাঙাইবার চেষ্টা করায় তাহার প্রতি 3 মাস মাত্র সপরিশ্রম কারাদণ্ডের আদেশ হইল। আমি আমার নোট ও টাকা ফিরিয়া পাইলাম এবং পূজার পূর্বদিন বৈকালে দার্জিলিং মেলে কলিকাতা হইতে বাড়ি রওনা হইলাম। প্রভাত সূর্যের কনককান্তি পূর্বাকাশে ফুটিয়া উঠিলে আমার গোশকট আমাদের গ্রামের বহিপ্রান্তে আসিয়া উপস্থিত হইল। এই সময় নিদ্রাভঙ্গ হইল। দেখিলাম আকাশ অত্যন্ত পরিষ্কার।
বৃক্ষপত্র হইতে মুক্তা ফলের ন্যায় শিশিরবিন্দু ছড়িতেছে এবং তাহার উপর শরতের এই উজ্জ্বল প্রভাতের পীত রৌদ্র পড়িয়া একটি কোমল মাধুরী ফুটাইয়া তুলিতেছে। চতুর্দিক প্রফুল্ল, বিহঙ্গের প্রভাত কাকলি মুক্ত প্রান্তরে গোবৎসের আনন্দ নৃত্য। এই স্নিগ্ধ প্রভাতে বোধ হইতে লাগিল শোক ও সন্তাপ পৃথিবী হইতে বিদায় লইয়াছে। প্রভাত সূর্যের এই কনক কিরণে জীবজগতে যেন শান্তি ও আনন্দ বর্ষিত হইতেছে। গ্রামের মধ্যে প্রবেশ করিয়াই পূজাবাড়ির সানাইয়ের শব্দ কর্ণকুহরে প্রবেশ করিল। আজ সপ্তমীর প্রভাত। সানাই মধুর স্বরে আজ সেই কথা ঘোষণা করিতেছে। সে স্বরে কি উৎসাহ, কি আনন্দ এবং প্রীতির উৎস প্রবাহিত। বাঁশি যেন হাসিয়া হাসিয়া গাইতেছে, সারা বরষ পরে আজই পোহাল দুঃখ রজনী। তাই এত হর্ষ এবং তাহার প্রত্যেক স্বর কম্পনে তাই এত উচ্ছ্বাস ছড়িয়া পড়িতেছে। কিন্তু তথাপি কে জানে কেন তাহার করুণ টান প্রাণের মধ্যে এক একবার অতৃপ্তি ও বিষাদ জাগাইয়া দিতেছিল। মনে হইতেছিল এমন উৎসব জীবনে কতবার আসিয়াছিল, কিন্তু সেই সকল শুভ মুহূর্ত দেখিতে দেখিতে চলিয়া গিয়াছে। আজিকার এত আনন্দ, এই উৎসাহ 3 দিন পরে কোথায় যাইবে? বেলা 8টার সময় বাড়ি পৌঁছিলাম। কলিকাতা হইতে পূজার বাজার করিয়া আসিতেছি, বড় সাধারণ কথা নয়। বড়দাদার ছোট ছেলেটি একখানি একহস্ত দীর্ঘ আখ চিবাইতে চিবাইতে রসসিক্ত উদরে আমার সম্মুখে উপস্থিত হইল এবং আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, কাকা, আমার আঙা কাপড়? দেখিতে দেখিতে তার দিদি কালো কোঁকড়া কোঁকড়া চুলগুলি দুলাইয়া আমার পাশে ছুটি আসিয়া বলিল, কাকা, আমার সেই রকম বাঁশি পেয়েছ তো? মেজ বউ বিদ্রুপ করিয়া বলিলেন, কি ঠাকুরপো, কলিকাতায় গিয়ে কি আর ফিরে আসতে ইচ্ছা হয় না? ঠাকুরমা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, আমার হরে কৃষ্ণ নাম লেখা হরিনামে ঝোলা পেয়েছিস তো? নিরাশজনক উত্তর দেওয়াতে ঠাকুরমা বড়ই রাগিয়া উঠিলেন। বলিলেন, তা এখন পাবি কেন? ঘোর কলি কি না? বুড়িদের হরিনামে ঝুলি উঠে গিয়েছে, তার বদলে হয়েছে ছুঁড়িদের বডি পাউডার আর সাবান ভ্যারান্দা। ঠাকুরমা ল্যাভেন্ডারকে ভ্যারান্দা বলিতেন। তাহার পৌত্রবধূ তাহার অপ্রীতিকর এই ভ্যারান্দার কিছু পক্ষপাতী বলিয়া তাহার এই কটাক্ষ। প্রভা এতক্ষণ এক কোণে চুপ করিয়া দাঁড়াইয়াছিল। তাহার কুন্তলিন আনিলাম কিনা তাহাই জানিতে তাহার অধিক আগ্রহ, কিন্তু সে কথা জিজ্ঞাসা করিতেও সাহস করিতেছিল না। কারণ যদি আমি বলি না, আনিতে সময় পাই নাই, নিরাশা অপেক্ষা সংশয় ভালো। আমি তাহার মনের ভাব বুঝিলাম। হাসিয়া বলিলাম, প্রভা, তোর জন্য যে কুন্তলিন এনেছি, অমন তেল তোর চুল কোনো জন্মে দেখেনি। শরতের সেই প্রভাত রৌদ্রের মতো তাহার মুখে স্নিগ্ধ সুন্দর হাসি ফুটিয়া উঠিল। আমি বলিলাম, তোর কুন্তলিনের অনেক গুণ, সুগন্ধ, ঠান্ডা এবং চুলের গোড়া শক্ত করা সম্বন্ধে তো তার খুব সুখ্যাতি আছেই, কিন্তু এ সকল ছাড়াও তার একটা বড় গুণ আছে। এতক্ষণ পরে প্রভার মুখ ফুটিল। সে কথা কহিতে আরম্ভ করিলে আর কথায় তাহাকে আঁটিয়া উঠা যায় না। সাগ্রহে জিজ্ঞাসা করিল, কি গুণ দাদা? বউ বশ করা যায় বুঝি? আমি হাসিয়া বলিলাম, তা বলিতে পারি না। তোর বৌদিদি দিন কতক ব্যবহার করার পর সে কথা তাকে জিজ্ঞাসা করিস। এর গুণ হচ্ছে এতে চোর ধরা যায়। প্রভার বৌদিদি নিকটেই ছিলেন। কথাটা বোধ করি তাহার অসহ্য হইয়া থাকিবে। তিনি মৃদু হাসিয়া প্রভাকে বলিলেন, ঠাকুরজি, তোর দাদাকে জিজ্ঞাসা কর দেখি ভাই, কোন চোর ধরা যায়? মন চোর নয় তো? তাহলে এতেল মেয়ে মহলে খুব বিক্রি হবে। এ কথায় শুনিয়া প্রভা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। আমাকে শুধু বলিল, সত্যি দাদা, তুমি ঠাট্টা করো না। আজকাল সব তেলে যেমন টাকা হতে আরম্ভ করে হারানো গরু পর্যন্ত সকল জিনিসের কিনারা হয়, এও কি তেমন নাকি? আমি বলিলাম, না বোন, সত্য সত্যই তোর তেলের জন্য চোর ধরা পড়েছে। সেই চুরির গণ্ডগোলেই তো কলিকাতায় আমার এত বেশি দেরি হইল।
তারপর আমার টাকা, নোট এবং কুন্তলিনের বোতল চুরির গল্প বলিলাম। প্রভা শুনিয়া বলিল, তোমার তেলে চোর আর ধরিল কই? সাধুকে নিয়েই তো টানাটানি করিল। সমস্ত দিন পরিশ্রমের পর আরতির কিছু পূর্বে ঘরে বসিয়া বিশ্রাম করিতেছি, এমন সময় প্রভা কুন্তলিনে কবরী বাঁধিয়া হাসিতে হাসিতে আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। সহসা যেন সদ্য প্রস্ফুটিত গোলাপের সৌরভে গৃহ আমোদিত হইয়া উঠিল। আমি বলিলাম, খবর কি প্রভা, কেমন তেল? প্রভা উত্তর দিল, তোমার তেলের চোর ধরা বিদ্যা থাক না থাক, হাসি খুশি মুখখানি কিন্তু বেশ আঁধার করে দিতে পারে। জিজ্ঞাসা করিলাম, এ কথা বলছিস কেন? প্রভা গম্ভীর হইয়া বলিল, যখন তুমি এলে তখন তো বেশ, তারপর যখন আমি তোমার তেল দিয়ে চুল বাঁধলাম তখন হতে বৌদিদির মুখটা আঁধার হয়ে গেল। তার জন্য যে তেল এনেছ তাতে বুঝি তার মন ওঠেনি। তাই বলছি, তোমার তেলে হাসি মুখ বেশ আঁধার করে দিতে পারে। আমি হাসিয়া বলিলাম, ধুর পাগলি, হাসি ফিরিয়ে আনতে কি বেশি সময় লাগে? প্রভা বলিল, তা কি শীঘ্র ফেরে দাদা? বিষে বিষক্ষয় হয় তা জানিস তো। আমি শীঘ্রই আরও কয়েক বোতল কুসুমগন্ধি কুন্তলিন আনতে দিচ্ছি। গোলাপ ছাড়াও তাতে অন্যান্য গন্ধ আছে। ওহ, তাহলে দাদা তুমি ওষুধ ঠিক করে ফেলেছ? এই বলিয়া প্রভা হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি ভাবিলাম, এই কথোপকথনের মধ্যে ভাগ্যে প্রভার বৌদিদি এখানে আসিয়া পড়েন নাই। তিনি আসিয়া ভ্রাতা ভগিনীর এই কথোপকথন শুনিলে যে তুমুল সংগ্রামের অবতারণা করিতেন, তাহা বর্ণনা করা আমার সাধ্যাতীত হইত। আরতির বাজনা বাজিয়া উঠিল। ধীরে ধীরে গৃহের বাহিরে আসিলাম। শুভ্র চন্দ্রালোকে চতুর্দিক ভাসিতেছিল। প্রীতিপূর্ণ হৃদয়ে একবার এই শান্তিপূর্ণ পরম রমণীয় নৈশ শোভা নিরীক্ষণ করিয়া লোক ও আলোকপূর্ণ বহির্বাটির জনতার মধ্যে প্রবেশ করিলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।